12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ। বিরতির আগে আপনাদের বলছিলাম যেখানে জমি হারারা জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ বন্ধ করে বিক্ষোভ দেখাচ্ছেন, কোথায় হচ্ছে 12 নম্বর জাতীয় সড়কে। তার কারণ বিনা নোটিশে তাদেরকে উচ্ছেদ করে দেওয়া হয়, জমি অধিগ্রহণ করে নেওয়া হয়। জমি হারারা তারা কি বলছেন শোনাবো অবশ্যই, কিন্তু তার আগে যাই, জিয়াউল আলম প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। জিয়াউল, একদম দেখো, তোমাকে যেটা জানিয়ে রাখবো, 12 নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের কাজে বাধা, অর্থাৎ যারা ভূমিহারা রয়েছেন তাদের দাবি যে কোনো নোটিশ ছাড়াই তাদের কাছ থেকে জমি অধিগ্রহণ করছে এবং সেই জমি অধিগ্রহণ করে সেখানে কাজ শুরু করেছেন জাতীয় সড়ক কর্তৃপক্ষ। ফলে আজকে যখন কাজ করছিলেন একেবারে আমডাঙ্গার মাসুন্ডা এলাকায়, সেখানে তখন এই ভূমিহারারা গিয়ে দেখে যে সেখানে রাস্তা সম্প্রসারণের কাজ হচ্ছে। ফলে তারা প্রথমে বাধা দেয়, কিন্তু তারপরেও তারা কাজ করছিল। খবর পেয়ে আমডাঙ্গার বিডিও ঘটনাস্থলে যায়, আমডাঙ্গার থানার পুলিশ সেখানে যায়, কিন্তু সবাইকে ধরে অর্থাৎ বিডিও পুলিশ সবাইকে আটকে রেখে বিক্ষোভ দেখা। তাদের একটাই দাবি, 2013 সালের আইনে তাদেরকে জমি অধিগ্রহণ করতে হবে এবং সেই 2013 আইনেই তাদের জমির ক্ষতিপূরণ দিতে হবে। কিন্তু এই নিয়ে একাধিকবার কিন্তু সরকার পক্ষের সঙ্গে তারা এই জাতীয় সড়ক কর্তৃপক্ষ তারা বসাবসি করেছে, কিন্তু কোনো সমাধান সূত্র হয়নি। আজকের হঠাৎ কোনো নোটিশ ছাড়াই সেই সম্প্রসারণের কাজ করতে গেছিল জাতীয় সড়ক কর্তৃপক্ষ, তখনই এলাকার মানুষজন বাধা দেয়। তাদের একটাই দাবি, 2013 সালের আইনেই তাদের জমি দিতে হবে, টাকা ক্ষতিপূরণ দিতে হবে, না দিলে তারা কোনো রকমভাবে সম্প্রসারণের কাজ করতে দেবে না। ফলে যে কোনো বাধার সম্মুখীন তারা হবেন এবং এটাও বলেন, আমার 15 শতক জায়গা আর বিল্ডিংটা আছে অন্তত 25 লাখ টাকা দাম, আমাকে দিয়েছে 17,000 টাকা। হ্যাঁ, যে মাসে আগের দিন এসেছিল আমি কাজ করতে দিইনি। আজকে কি বলেন? হ্যাঁ, এবারে আজকে ওনারা কি বলছে, আপনি আমার কাছে আসেন, এইখানে যান ওইখানে যান, আমার জায়গা দেব, আমি লোকের কাছে যাবো কেন? আমি তো জায়গা নিজে ইচ্ছা মতো দিচ্ছি না। কাজ আটকে দিয়েছে। হ্যাঁ, কাজ আমরা আটকে দিয়েছি। আমরা চাইছি, আমরা গরিব মানুষ, ক্ষতিগ্রস্ত মানুষ, আমাদের জায়গা যদি আমাদের জায়গাটা নেয়, অনেকটা করে জায়গা যাচ্ছে। এবার 13 সালের আমলেরটা যদি দেয় তাহলে আমরা জায়গা আমরা আপোষেই দিয়ে দেব। 13 সালের আইনের টাকা না দিলে আমরা প্রতিবাদ করব। ড্রেন তৈরিতে বাধা দিচ্ছেন পঞ্চায়েত প্রধান এবং সেই কারণে গাইঘাটায় ব্যাপক বিক্ষোভ। আমরা যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি সেখানে বিজেপির পঞ্চায়েত প্রধান তিনি ড্রেন তৈরিতে বাধা দিচ্ছেন, আর তার ফলে বিক্ষোভ দেখানো হচ্ছে তৃণমূলের তরফ থেকে। কি চলছে সেখানে আমাদের প্রতিনিধি আরো ডিটেলে জানাবেন গাইঘাটার পরিস্থিতি। আমাদের সঙ্গে রয়েছেন অনিরুদ্ধ। দেখো রুমেলা, তোমাকে জানিয়ে রেখে যে উত্তর 24 পরগনার গাইঘাটার ফুলসরা গ্রাম পঞ্চায়েতের বকচড়াতে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য তার এলাকাতেই একটি ড্রেন হচ্ছিল এবং এই ফুলসরা গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে এই ড্রেনের কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ তুলে আজ দুপুরবেলায় তৃণমূল কংগ্রেসের যে সমস্ত জনপ্রতিনিধিরা আছে তারা পঞ্চায়েত অফিসের সামনে জড়ো হয়ে প্রাথমিকভাবে বিক্ষোভ দেখাতে থাকে। পরবর্তীতে পঞ্চায়েত অফিসে তালা দেওয়ার চেষ্টা করে, পরবর্তীতে বিজেপির যে সমস্ত জনপ্রতিনিধিরা ছিল তারা বাধা দেয় এবং এই ব্যাপারে যথেষ্ট রকম উত্তেজনা ছড়ায়। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করতে থাকে যে বিজেপির পঞ্চায়েত প্রধান তৃণমূল কংগ্রেসের যে সমস্ত জায়গায় পঞ্চায়েত সদস্য আছে সে সমস্ত জায়গায় যে সমস্ত উন্নয়নমূলক কাজ হয়, উন্নয়নমূলক কাজ দেখলেই তিনি বাধা দিচ্ছেন, সেই অভিযোগ তোলেন। পরবর্তীতে সেই উত্তেজনা ছড়ায় ব্যাপক আকারে। সেই ঘটনাস্থলে পৌঁছায় গাইঘাটা থানার পুলিশ। প্রাথমিকভাবে গাইঘাটা থানার পুলিশ আশ্বস্ত করবার পরেই ঘটনা নিয়ন্ত্রণে আসে। অন্যদিকে বিজেপির পঞ্চায়েত প্রধান কিন্তু দাবি করেছেন যে ওই বিষয়ে অর্থাৎ ড্রেন তৈরি নিয়ে একটি লিখিত অভিযোগ তারা পেয়েছিল। আজকে পরিদর্শনের পরে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল যে ওই কাজটা হবে কিনা, কিন্তু তার আগেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে পঞ্চায়েত অফিসে বিক্ষোভ করা হয় এবং তার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে যে অন্যায়ভাবে তিনি ড্রেনের কাজ বন্ধ করেছেন, সেই অভিযোগকে অস্বীকার করেছেন এবং তিনি জানিয়েছেন যে এই ধরনের অভিযোগ একদম ভিত্তিহীন। রুমেলা, আমি ড্রেন করছিলাম, একজন অবজেকশন করছিল, সেই অবজেকশন হয়েও আমার কাজ হয়ে গেছে। প্রধান ম্যাডাম রাত 9:30টার সময় কন্ট্রাক্টরকে ফোন করে বারণ করেছে যে ওই কাজ তুমি করবে না। এবার প্রধান ম্যাডাম কিসের জন্য বারণ করলো যে এই কাজ করা যাবে না, সেইটা আমাকে লিখিত দিতে হবে। আর উনি বলেছেন পাড়ার মানুষ, গ্রামের মানুষ সবাই ওনাকে লিখিত পিটিশন জমা দিয়েছে, সেটাও আমাকে দিতে হবে। তারপর আমি এইখানে শনিবারে কন্ট্রাক্টর ড্রেনটা খোঁড়া শুরু করে। আমাকে কন্ট্রাক্টর ফোন করেছে, দিদি এখানে একটু ঝামেলা হচ্ছে, আসেন। আমার হাজবেন্ডকে আমি পাঠাই, মেম্বারের হাজবেন্ড বাজে ভাষায় একদম সে মার্ডার করে দেবো, এখানে পুঁতে দেবো, তাকে গালাগালি দেয়। আমি তখন কন্ট্রাক্টরকে বলি, দাদা এই কাজটা একটা দিন বন্ধ রাখেন, সোমবারের দিন অফিস খুলবে, ইঞ্জিনিয়ার সাহেব আসবে, ইঞ্জিনিয়ার সাহেবকে নিয়ে ইন্সপেকশন করে কোথাতে কি সমস্যা হচ্ছে আমরা দেখে তারপরে কাজ। ওনার দলের লোক বিজেপি এক কর্মী কমপ্লেন করে গেছে রাস্তাটা বন্ধ করা হোক, যেহেতু দলের লোক সেই জন্য কাজটা কন্ট্রাক্টরকে রাত 9:30টার সময়
কিছু না জেনে না দেখে বন্ধ করতে বলা হয় কাজটাকে। ওনারা প্রতিনিয়ত আমাদের তৃণমূলের কর্মীরা যেখানে যেখানে কাজ করছে সেখানেই কাজ বন্ধ করার চেষ্টা করছে। আমাদের কাজগুলো কোনোটা 1 বছর হয়ে গেছে কমপ্লিট হয়নি, কোনোটা কালকে হচ্ছে আবার বন্ধ থাকছে, এরকমই হচ্ছে। ওরা চায় না অঞ্চলের উন্নয়ন হোক। আসলে এবার নজর রাখি কোচবিহারের মাথাভাঙায়, সেখানে শিউলি নদীর ওপর সেতু, লোহার সেতু, কিন্তু সেই লোহার সেতুর একেবারে ভগ্ন দশা, ভেঙে পড়ছে সেতুর একাংশ। কেন? তার কারণ লোহার সেতুতে জং ধরেছে, কিন্তু তারপরেও চলছে ঝুঁকির পারাপার। বারবার জানানো হলেও না, কোনো সুরাহা হয়নি। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, রাজেশ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজেশ, এ তো জীবনের ঝুঁকি নিয়ে সেতু পারাপার, কিন্তু কেন হবে এই সিচুয়েশন? কেন এই সেতুর জং ধরা, মরচে ধরা যে ছবিটা প্রশাসনের নজরে আসছে না? দেখো, মাথাভাঙা 1 ব্লকের বুড়াবুড়ি গ্রামে শিউলি নদীর উপর নির্মিত এই শিউলু সেতু কিন্তু দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় রয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। বর্তমান সেতুর যে রেলিং, সেই রেলিং ভেঙে পড়ছে, পাশাপাশি ক্ষয়ে গিয়ে যে লৌহ সেতুর খুঁটি সেগুলোও কিন্তু ভেঙে পড়ছে, যার ফলে কিন্তু যাতায়াতের ক্ষেত্রে একটা দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন স্থানীয়রা। এবং তাদের দাবি যে অতি দ্রুত যেন প্রশাসন উদ্যোগ গ্রহণ করে, কারণ দীর্ঘদিন ধরে এই সেতুটি বেহাল অবস্থায় রয়েছে। অবিলম্বে যদি সেতুটি সংস্কার করা না হয় তাহলে যে কোনো মুহূর্তে বড় এক দুর্ঘটনা ঘটে যেতে পারে। এ বিষয়ে স্থানীয় প্রশাসন যেটা জানিয়েছেন যে তারা ইতিমধ্যে বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরকে জানিয়েছেন এবং আগামী অর্থবর্ষেই দ্রুত এই সেতুটি সংস্কারের কাজ শুরু হবে। স্থানীয় বাসিন্দাদের একটাই দাবি, প্রশাসন যেন নজর দেন এবং দ্রুত যেন এই সেতুটি সংস্কারের জন্য উদ্যোগ গ্রহণ করে। রুমেলা। বেশ, ঘাটালের ছবি দেখাবো। দেখুন, শীত আসছে, এই শীতের সময় সাধারণত মানুষ বিনোদনের খোঁজে কোথাও পিকনিকে যান, কোনো পার্কে যান, ঘুরতে। ঘাটালে যে ছবি আমরা দেখছি, ইকো ট্যুরিজম পার্ক, যা তৈরি হয়েছিল বাম আমলে, কিন্তু একেবারেই রক্ষণাবেক্ষণের অভাবে সেই ইকো ট্যুরিজম পার্কের আগাছায় ভরা অবস্থা। সেই ইকো ট্যুরিজম পার্ক একেবারেই আর ইকো ফ্রেন্ডলি নেই, তাই খুব স্বাভাবিকভাবেই ঘাটালবাসীর মনটা খারাপ এই শীতের সময়। প্রতিনিধি সুকান্ত চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, বাম আমলে তৈরি হওয়া একটা ইকো ট্যুরিজম পার্ক, যেই পার্কের রক্ষণাবেক্ষণের দায়িত্বে 4 জন কর্মী রয়েছেন, যেই পার্ক রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে ঘাটাল পঞ্চায়েত সমিতি, তাও কেন সাধারণ মানুষকে মুখ বেজার করে থাকতে হবে? কেউ কিছুই করে না এই পার্কের সৌন্দর্যায়নের জন্য? একদমই, দেখো ঝুমেলা, সেই প্রশ্নে উঠছে। ঘাটাল ইকো ট্যুরিজম পার্ক শুধু ঘাটাল নয়, ঘাটাল মহকুমার মধ্যে এক কথায় বলা যায় ঘাটাল পৌরসভার 17টি ওয়ার্ডের মধ্যে কোনো পার্ক নেই। এই জায়গায় ঘাটালের একদম পৌর এলাকার সংলগ্ন এই পার্ক, যে পার্কে ঘিরে কিন্তু উন্মাদনা রয়েছে। পর্যটকরা প্রচুর ভিড় করেন সামনেই বড়দিন। এই বড়দিনের আগেই কিন্তু দেখা যাচ্ছে যে ইকো ট্যুরিজম পার্কে সেখানে কিন্তু আগাছায় ভরে রয়েছে, আবর্জনায় ভরে রয়েছে। শুধু তাই নয়, বোটিং এর যে ব্যবস্থা ছিল সেই ব্যবস্থাও কিন্তু এখন সম্পূর্ণভাবে বেহাল হয়ে রয়েছে, অর্থাৎ বোটিং বন্ধ হয়ে রয়েছে, যার ফলে চরম সমস্যায় পড়েছেন পর্যটকরা। তারা দাবি করছেন যে 10 টাকার যে টিকিট কেটে পার্কে ঢোকার জন্য ঢুকতে হয়, তার ফলে তারা কিন্তু এই জায়গায় কিছুই দেখতে পাচ্ছেন না বা কিছুই উপভোগ করতে পারছেন না। এই নিয়ে কিন্তু তারা সবল হয়েছেন, কিন্তু ঘাটাল পঞ্চায়েত সমিতির রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকলেও তারা কিন্তু সেই দায়িত্ব পালন করেনি। এখন দেখার, এই বড়দিনের আগে ঘাটাল পঞ্চায়েত সমিতি ঘাটাল ইকো ট্যুরিজম পার্কে কিভাবে সাজিয়ে তুলে বা পর্যটকদের মন কিভাবে জয় করতে পারে। 10 টাকা করে টিকিট নিচ্ছে, আর এখানে তেমন কিছুই নয়, বনের ভাতারে ভর্তি, বাচ্চারা কেউ খেলাধুলো করতে পারছে না। সামনে 25শে ডিসেম্বর আসছে, যদি ভালো পরিষ্কার করা হয় তাহলে ভালো হয়। পার্কে বন জঙ্গলে ভর্তি, একটু পার্কটা পরিষ্কার করলে ভালো হয়। পিকনিক করার মতো পরিবেশ আছে, কিন্তু একটু পরিষ্কার হলে ভালো লাগবে দেখতে। পঞ্চায়েত সমিতি তো এর রক্ষণাবেক্ষণের দায়িত্বে। আগে তো অনেক পর্যটক আসতো, এখন কিরকম আসে? এখন কম আসে না, নতুন করে কিছু হয়নি। দন্নার কাছে কিছু কিছু ঢালাই করে দিচ্ছে, আর কিছু নতুন করে কিছু হয়নি। অভিযোগটা অনেকটাই সত্য। আমরা দীর্ঘ কয়েক বছর ধরেই লেগে আছি, কোনোভাবেই অর্থ বরাদ্দ হচ্ছে না। যদি না অর্থ বরাদ্দ হয়, এই পার্টির ভগ্নপ্রায় অবস্থা আমরা কোনো মতেই ভালো অবস্থায় নিয়ে যেতে পারছি না। আগাছা হয়ে আছে চারদিকে, এটা ভিত্তিহীন। আমরা বড়দিনের আগেই
এটা পরিষ্কার করে দিই প্রত্যেক বছরই। বড়দিনের আগে এই পার্কটা একেবারে পর্যটকদের উপযোগী আমরা করে দেব। আর এদিকে দেখুন, নদীর মাটি কেটেই চলছে নদীর বাঁধ মেরামতি। পরশুরার ঘটনা, এই ঘটনার পর স্থানীয় বাসিন্দারা এই যে পদ্ধতিতে বাঁধ মেরামতি চলছে তাতে আপত্তি জানিয়েছেন। কেন নদীর মাটি কেটে নদীর বাঁধ তৈরি হবে প্রশ্ন তুলেছেন তারা। প্রশ্নের উত্তর খুঁজি, আমাদের প্রতিনিধি শুভদীপ রয়েছেন সঙ্গে। শুভদীপ, হ্যাঁ দেখো রুমেলা, তুমি জানো গত সেপ্টেম্বরে ডিভিসি ছাড়া জলে কিন্তু আরামবাগ মহকুমা জুড়ে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল। তখনই পুরসুরার সোদপুরের রাউতারা এলাকায় সিঙ্গার খালের জলের তোড়ে সিঙ্গার খালের বাঁধ ভেঙে যায়। তখন বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছিল। সেই বাঁধ নির্মাণের কাজই বর্তমানে মহকুমা সেচ দপ্তরের তরফে সেই কাজ শুরু করা হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে যে নদীর পাড় ঘেঁষে মাটি তোলা হচ্ছে। জেসিপি দিয়ে মাটি কেটে নিয়ে সে নদীর পাড় ঘেঁষে মাটি তুলেই কিন্তু বাঁধ নির্মাণ করা হচ্ছে। এতেই আশঙ্কা করছেন সাধারণ মানুষ যে ওই পাড়ে খালের পাড়ে যে সকল বাড়ি রয়েছে তারা আশঙ্কা করছেন যে এখন নদীতে জল নেই সেটা ঠিকই, কিন্তু যখন জল বাড়বে পাড় তো আলগা হয়ে যাচ্ছে মাটি কেটে নেওয়ার ফলে। এর ফলে যখন জলের তোড় বাড়বে তখন কিন্তু ধস নেওয়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। এ নিয়েই তারা প্রশ্ন তুলেছেন। যদিও এই বিষয়ে প্রশাসনের যেটা দাবি, পুরসুরা যে ব্লক প্রশাসন দাবি করেছে যে এ বিষয়ে সেচ দপ্তরকে জানানো হয়েছে যাতে ওই জায়গা থেকে মাটি কাটা না হয়, সে ব্যাপারে তারা পদক্ষেপ নিতে চলেছে। এটুকুই এখনো পর্যন্ত জানা যাচ্ছে। যদিও স্থানীয় মানুষের আশঙ্কা এভাবে যদি জানানো হয়েছে ব্লক প্রশাসনের তরফ থেকে, তার পাশাপাশি স্থানীয় বাসিন্দারা তারা কি বলছেন শুনি। লিগালি হচ্ছে কি আনলিগালি হচ্ছে কেউ বুঝতেই পারছে না, কে কন্ট্রাক্টর নিচ্ছে আমরা বুঝতেই পারছি না। পাড়ার লোক অস্বাভাবিক এরিয়া আছে, এখানে যাতায়াতের খুব অসুবিধা, চাষের জিনিস চাষের মালপত্র নিয়ে যাওয়ার অসুবিধে। তারপর এলাকা পাশে আবার বাড়ি আছে, পরবর্তী যদি বন্যা হয় বাড়ি আবার ধস নিতে পারে, তো এই জন্যই আমাদের একটু আপত্তি আছে। তারপরে যে গর্তটা হচ্ছে 30 থেকে 40 ফুট গর্ত হচ্ছে, আর যে কন্ট্রাক্টর নিয়েছে আমাদের চাষিদের এলাকা চাষি এলাকায় চাষিদের সঙ্গে কথা বলা উচিত ছিল। ধস তো নিবেই, আগামী দিনে নিতে পারে, না নেওয়ার কিছু নেই। যা গর্ত খুলছে সে ধস নিতেই পারে। বাঁধরা বেআইনি ভাবে বেঁধেছে, বাঁধরা কিন্তু ধস যে কোনো মুহূর্তে যা জলের চাপ হয়েছে বাঁধ ভেঙে যাবে, কিন্তু সাঁকোভাবে একটা দিয়ারও ব্যবস্থা করে না, মানে নিজেদের মতন কাজ করে চলে বেরিয়ে যাচ্ছে, যেখান থেকে সেখান থেকে মাটি তুলে নিচ্ছে আর নিচ্ছে। মানুষের আশঙ্কা ঠিকই আছে, যেহেতু ইরিগেশন দপ্তর থেকে ওই কাজগুলো টেন্ডার হয়েছে, কারা করছে বা কে কন্ট্রাক্টর সেটাও আমার জানা নেই। তো আমি কালকেই বিষয়টা শুনেছি, ওখানের কিছু মানুষ আমার কাছেও জানিয়েছিল, তো সেই মতো আমি বিডিও সাহেবকেও জানিয়েছিলাম। বিডিও আর এদিকে পুরুলিয়ায় আবর্জনা সংগ্রহে মাসে 30 থেকে 50 টাকা কর পুরুলিয়া শহরে। আপনারা জানবেন যে পুরুলিয়া শহরে 23 নম্বর ওয়ার্ডে সেখানে আবর্জনা কর কেন বসানো হয়েছে, আমাদের প্রতিনিধি জানাবেন ডিটেলে। ইন্দ্র মণ্ডল রয়েছেন সঙ্গে। দেখো রুমেলা, 23টি ওয়ার্ড পুরুলিয়া পৌরসভার এবং 23টি ওয়ার্ডেই প্রায় বছর কয়েক আগের থেকেই শুরু হয়ে গেছে মিশন নির্মল বাংলা প্রকল্পের বাড়ি বাড়ি একেবারেই আবর্জনা সংগ্রহ করা হয় এবং এই আবর্জনা সংগ্রহের জন্য এবার থেকে কর দিতে হবে পৌর বাসিন্দাদের এবং বাড়ি পিছু 30 টাকা করে দিতে হবে এবং ব্যবসায়ী ক্ষেত্রে 50 টাকা দিতে হবে। এই বিজ্ঞপ্তি জারি করেছে পুরুলিয়া পৌরসভা এবং ইতিমধ্যেই পৌরসভার তরফ থেকে জানানো হয়েছে যে যারা এই আবর্জনা সংগ্রহের জন্য যায় তাদের জন্য দিতে হবে 30 টাকা করে। এবং এই পুরুলিয়া পৌরসভার যে 23টি ওয়ার্ড রয়েছে, এই 23টি ওয়ার্ডের আবর্জনা পরিষ্কারের জন্য প্রায় 1000 একেবারেই সাফাই কর্মী রয়েছে। তার মধ্যে রয়েছে নির্মল একেবারেই বাংলার বেশ কিছু কর্মী রয়েছে যারা বাড়ি বাড়ি